আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি গত ক্লাসে তোমাদের আলোচনা করেছি যে আসলে আমরা যে স্টাডি সেক্টরটা অথবা অধ্যয়নের পদ্ধতি সেটাকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে প্রোডাক্টিভ স্টাডি আর একটা হচ্ছে নন প্রোডাক্টিভ স্টাডি। তো গত ক্লাস অবধি আমি প্রোডাক্টিভ স্টাডি সম্পর্কে একটা ভিডিও দিয়েছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আজকে সেই সম্পর্কে কিছু বলবো না, আজকে শুধুমাত্র বলবো যে নন প্রোডাক্টিভ স্টাডি বলতে আমরা কি বুঝি। নন প্রোডাক্টিভ স্টাডি বলতে বোঝায় যে যে পড়াশোনার মধ্যে অথবা যে অধ্যয়নের মধ্যে তোমার ঘাটতি থাকবে, ঠিক আছে। অর্থাৎ একজন স্টুডেন্ট 1.5 ঘন্টা অথবা 2 ঘন্টা পরিশ্রম করে সেখান থেকে কোনো কিছু অর্জন করতে পারে নাই। এই অর্জন না করার যে একটা ব্যর্থতা, সেটাই হচ্ছে নন প্রোডাক্টিভ স্টাডি। সুতরাং স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের মনে রাখতে হবে যে আমি অধ্যয়নের পেছনে যতটুকু সময় ব্যয় করেছি সেখান থেকে আমার কতটুকু অর্জিত হয়েছে সেই দিকে কি করতে হবে, নজর দিতে হবে। তো আজকে আমি নন প্রোডাক্টিভ স্টাডি কি হতে পারে আর সেখান থেকে আমরা কি আউটপুট পেতে পারি সেই জিনিসটা ব্যাখ্যা করার জন্যে তোমাদের সামনে হাজির হয়েছি। তো একটু খেয়াল করো, encouraging active learning strategy, setting a clear goal and maintaining a focused environment can help minimize non-productive study time. এই যে নন প্রোডাক্টিভ স্টাডি টাইম, এই বিষয়টাকে মিনিমাইজ করার জন্যে অর্থাৎ কমানোর জন্যে আমাকে এনকারেজ করতে হবে যে অ্যাক্টিভ লার্নিং স্ট্র্যাটেজি অর্জন করতে হবে, যে যতটুকুই আমি স্টাডি করি না কেন সেটা কিভাবে আমার অ্যাক্টিভ হবে। তাই এখানে বলা আছে যে অ্যাক্টিভ লার্নিং স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি জাস্ট একটা কৌশল, মানে কি টেকনিক অবলম্বন করলে আমার নন প্রোডাক্টিভ থাকবে না, অর্থাৎ নন প্রোডাক্টিভ থাকলেও সেটা প্রোডাক্টিভিটি হবে। তো তাই বলা হয়েছে যে অ্যাক্টিভ লার্নিং স্ট্র্যাটেজি, সেটিং ক্লিয়ার গোলস অ্যান্ড মেনটেনিং এ ফোকাসড এনভায়রনমেন্ট। তার মানে আমার এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে যেখানে নন প্রোডাক্টিভ মিনিমাইজ হয়ে যায়, অর্থাৎ কমে যায়। অর্থাৎ পরিবেশটাও থাকতে হবে সুন্দর, এমনকি আশেপাশের যে এনভায়রনমেন্ট সেটাও সুন্দর থাকতে হবে, যাতে আমার মন অন্যদিকে কোনো অবস্থাতেই ডাইভার্ট না হয়, সেদিকে নজর রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখব যে নন প্রোডাক্টিভ স্টাডি কি রকম হতে পারে। একটু খেয়াল করি, এখানে বলা আছে ডিস্ট্রাকশন। শুরুতেই এই যে বিষয়টা আমি লিখেছি ডিস্ট্রাকশন, ডিস্ট্রাকশন মানে হলো বাংলা অর্থটা হচ্ছে আসলে বিভ্রান্তি, মনোযোগ অন্যদিকে সরে যায় এমন একটা ব্যবস্থা। অর্থাৎ আমি স্টাডি মানে এট দ্য টাইম অফ স্টাডি যদি আমার মনটা অন্যদিকে ডাইভার্ট হয়ে যায় সেটা হচ্ছে মেন্টাল ডিস্ট্রাকশন। তো এদিকে খেয়াল রাখতে হবে যে কোনো অবস্থাতেই এট দ্য টাইম অফ স্টাডি মনটা যেন ডিস্ট্রাকশন না হয় সেদিকে আমার কি করতে হবে, অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে আমার কি হবে যে নন প্রোডাক্টিভিটি যে একটা মেন্টাল বিষয় ছিল সেটা যেন আসলে আমার প্রোডাক্টিভের দিকে ফেরত আসে, ঠিক আছে। এরপরে 2 নম্বরে যে বিষয়টা আলোচনা করা হয়েছে ল্যাক অফ পারপোজেস। ল্যাক অফ পারপোজেস মানে কি, এখানে ল্যাক অফ পারপোজেস বলতে বোঝাচ্ছে যে উদ্দেশ্যহীনতা। কি উদ্দেশ্যহীনতা, যে আমার অধ্যয়নের পদ্ধতিটা যদি দুর্বল হয়,
ঠিক আছে, সেদিকে ল্যাক অফ পারপোজ বলতে আমাকে বোঝানো হবে যে যে ইনফরমেশনগুলো আমি নিতে চাই, যে তথ্যগুলো আমি নিতে চাই, সেটা যেন উদ্দেশ্যের মধ্যে পড়ে। আর যদি উদ্দেশ্য থেকে আমি দূরে থাকি তাহলে কিন্তু আমার কি হবে, নন প্রোডাক্টিভ থেকে যাবে, প্রোডাক্টিভ হবে না। এরপরে আছে পোর স্টাডি টেকনিক, অর্থাৎ আমার যে স্টাডি করার যে বিষয়গুলো, আমার কি কি মেটেরিয়াল দরকার, আমার একটা জিনিস স্টাডি করার সময় কি কি তথ্য বাছাই করা দরকার, কি কি জিনিস আমার অনুসন্ধান করা দরকার, সেই বিষয়গুলো যদি আমি আগের থেকে আমার সামনে উপস্থিত করে নেই, সেই ক্ষেত্রে আমার পোর স্টাডি টেকনিকটা থাকবে না, অর্থাৎ স্ট্রং স্টাডি টেকনিক হবে। এখানে বলা হয়েছে যে কনভার্টেড পোর স্টাডি টেকনিক টু স্ট্রং স্টাডি টেকনিক, অর্থাৎ দুর্বল যদি কোনো টেকনিক থাকে সেটাকে অ্যাভয়েড করে আমার স্ট্রং স্টাডি টেকনিককে কি করতে হবে, বাছাই করে নিতে হবে। এরপরে যেটা বলা আছে যে ইনফরমেশন ওভারলোড, অর্থাৎ কোনো একটা বিষয় স্টাডি করার সময় সেখানে যদি ইনফরমেশন বা তথ্যের মাত্রাতিরিক্ত থাকে, অর্থাৎ যে জিনিসটা জানলেই হয়ে যায়, কিন্তু তার জন্য সেই জিনিসটা সিকিং করার জন্য অথবা সেই জিনিসটা অনুসন্ধান করার জন্য আমার সামনে যদি অনেক তথ্যের সমাহার থাকে, তাহলে দেখা যাবে কি যে অরিজিনাল তথ্যটা রেখে অন্য একটা তথ্য আমরা সিলেকশন করে ফেলেছি। এই ক্ষেত্রে শিক্ষার্থীকে মনে রাখতে হবে যে আমি যে বিষয়টা নিয়ে অনুসন্ধান করতে যাচ্ছি সেই বিষয়টাই যেন এখানে থাকে, আমার যেন তথ্যের ওভারলোড অর্থাৎ মাত্রাতিরিক্ত না হয়, সেদিকে আমার নজর দিতে হবে। এরপরে বলা আছে মেন্টাল ফ্যাটিগো। মেন্টাল ফ্যাটিগো অর্থটা কি বোঝায়? মানসিক বিভ্রান্তি, অর্থাৎ মানসিক বিভ্রান্তি বলতে এমন একটা যে মেন্টাল স্ট্রেস নিয়ে যদি কেউ স্টাডি করে তাহলে সেখানে তার কি হবে না, ওই নন প্রোডাক্টিভই থেকে যাবে, প্রোডাক্টিভে কখনো কনভার্ট হবে না। এই জন্য মানসিক চাপ তোমাকে যথাসম্ভব অ্যাভয়েড করে, অর্থাৎ দূরে রেখে, তার মানে তোমার পরিবেশটা শান্ত রেখে মনের অবস্থা ভালো যখন থাকে তখন তুমি স্টাডি করার চেষ্টা করবে, এমনকি কোনো তথ্য নির্বাচন করার চেষ্টা করবে। আশা করি বুঝতে পেরেছ। অনেক সময় দেখা যায় এখানে একটা শব্দ আমি লিখেছি, যেমন ক্রেমিং। ক্রেমিংটা হচ্ছে এমন একটা বিষয় যে এট দ্য নাইট অফ এক্সাম, মানে হামাগুড়ি দিয়ে পড়তে বসা। এটার মানে কি, অনেক শিক্ষার্থী আছে যেখানে দেখা যায় যে প্রথম দিকে 5 মাস 6 মাস বা 7 মাস কোনো স্টাডির কাছাকাছি যায়নি, যখন পরীক্ষা চলে আসছে ঠিক পরীক্ষার আগের রাত্রে সে ইচ্ছা মতো সারা রাত জেগে, মানে বিভিন্ন বই তারপরে বিভিন্ন ডেটা তার সামনে রেখে সে কি করতেছে, পরীক্ষায় গুছানোর চেষ্টা করতেছে। এই ধরনের যারা এক্সামিনার আছে, এই ধরনের যারা স্টুডেন্ট আছে, তাদের কিন্তু আমি সাবধান করে দিচ্ছি, এমনকি অনুরোধ করছি, প্লিজ তোমরা এই কাজটা করো না। এতে কি হবে, তোমার পরীক্ষা তো ভালো হবেই না, বরং আরো খারাপের দিকে চলে যাবে। এই জন্য আমাকে যদি ভালো কিছু করতেই হয়, প্রত্যেক দিন প্রত্যেকটা সময় কাজে লাগিয়ে কিছু কিছু অর্জন আমাকে করতে হবে। একসাথে অর্জন করতে যেও না, এতে অর্জনের চাইতে ক্ষতির পরিমাণটা বেশি হতে পারে। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমাদের যদি সামান্যতম উপকারে আসে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে, আদারওয়াইজ নট। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আর যদি তোমার কোনো পরামর্শ থাকে আমাকে বলতে পারো, তাহলে আমি নতুন কোনো ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।